সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের সরকারি দলে ৩৪৭ জন গুম হয়েছে, তার মধ্যে 80% ফেরত আসে নাই। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বারবার বিভিন্ন যুক্তি দিচ্ছেন আমাদেরকে, তিনিও তো গুম হয়েছিলেন। ইলিয়াস সাহেবের ওয়াইফ আছে সংসদ সদস্য। আমাদের দুদককে প্রধানমন্ত্রীর অধীনে করা হয়েছে, অথচ দুদক যদি প্রধানমন্ত্রীর দুর্নীতি নিয়ে যদি কোনো রিপোর্ট করে পারবে? কারণ সে তো প্রধানমন্ত্রীর অধীনে। আপনি কারো অধীনে রাখবেন আবার তার এগেনস্টে রিপোর্ট করবে, এটা কি হয়? ১৭-১৮ বছর যে ১৫00-১৬০০ গুম হয়েছে, কারা করেছে? এবং কি সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের সরকারি দলে ৩৪৭ জন গুম হয়েছে, তার মধ্যে 80% ফেরত আসে নাই। মানে সবচেয়ে বেশি ফেরত না আসার বিষয় সবচেয়ে বেশি হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সরকারি দল। এবং সংসদ সদস্য, অনেক সংসদ সদস্য আছে সরকারি দলের। ইলিয়াস সাহেবের ওয়াইফ আছে সংসদ সদস্য হিসেবে আছে সেখানে। এবং অনেকে গুম হওয়া, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বারবার বিভিন্ন যুক্তি দিচ্ছেন আমাদেরকে, তিনিও তো গুম হয়েছিলেন। তো সুতরাং ওনারা বলেছেন নিরাপত্তার খাতিলে নাকি ওনারা বলেছেন যে যদি দেশীয় নিরাপত্তার খাতিলে কাউকে করা যাবে, গ্রেপ্তার করা যাবে। তো আপনি যদি দেশীয় নিরাপত্তার খাতিলে, আমাদের স্পেশাল পাওয়ার একটা আছে 1974, সেখানে তো আপনি 6 মাস আটক রাখতে পারবেন। তাহলে সেখানে কেন আপনি নিরাপত্তা খাতিলে আপনি আটক রেখে তো আপনি গুম করে ফেলবেন? আপনি প্রথমে আটক করবেন নিরাপত্তার খাতিলে, এরপর দেখবেন যে না কোনো মিডিয়া দেখে নাই, কেউ দেখে না, তখন আস্তে আপনি গুম করে ফেলবেন। এটাই তো হবে। তো সুতরাং ওনারা যে কারণে ওনারা বলছেন মানবাধিকার কমিশন মানবাধিকার অধ্যাদেশটা বাতিল করলেন, কারণ এটা নাকি কোনো মন্ত্রণালয়ের অধীনে না। তো যদি মন্ত্রণালয় অধীনে হয় তাহলে তো এটা আবার নির্বাহী বিভাগের অধীনে চলে যাবে। আমাদের যে সচিবালয়, আমাদের আইনের আমরা দেখেছি যে সচিবালয় অধ্যাদেশ করা হয়েছে, কারণ আপনারা জানেন মাজদার হোসেন মামলার মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হয়েছে। কিন্তু নিরপেক্ষ সচিবালয় না থাকার কারণে এতদিন পর্যন্ত আমাদের বিচারক যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে সচিবালয়। পরবর্তী আমাদের সরকারের ৩১ দফায় তারা বলেছেন তারা সচিবালয়, নিরপেক্ষ সচিবালয় করবেন। এবং কি বেগম জিয়ার 2030 যে ভিশন, সেই ভিশনে বলেছেন উনি বিচার সচিবালয় করবেন, এই সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় করবেন। এবং কি সরকারের সর্বশেষ যে ইশতেহার আছে, সেই ইশতেহারও বলেছেন। এবং কি ওনারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছেন জুলাই সনদে, সেই নোট অফ ডিসেন্ট সচিবালয়ের ক্ষেত্রে দেন নাই। অথচ সে সচিবালয় হওয়ার পরে ওনারা অধ্যাদেশটা বাতিল করে দিলেন। এবং কি আমাদের মানবাধিকার কমিশনের অধ্যাদেশটা বাতিল করছেন, কারণ এটা নাকি কোনো মন্ত্রণালয়ের অধীনে না। এবং কি আমাদের মানবাধিকার অধ্যাদেশে যে খুব গুরুত্বপূর্ণ একটি ধারা ছিল যে মানবাধিকারের যে চেয়ারম্যান আছে তাকে যদি বাতিল করতে হয়, একজন সুপ্রিম কোর্টের আইনজীবীকে, একজন সুপ্রিম কোর্টের বিচারককে যেভাবে বাতিল করার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া মেনটেন করতে হবে, না হলে তাকে বাতিল করতে পারবে না। অথচ ওনারা চাচ্ছেন মানবাধিকার এবং কি সবচেয়ে মূল জায়গায়, যে জায়গায় তারা এটাকে বাতিল করেছেন, আমি এটা বলে শেষ করছি। মূল জায়গায় এটা হচ্ছে মানবাধিকার কমিশন চাইলে গুমের ব্যক্তিগতভাবে ওনারা তদন্ত করতে পারবেন সরকারের অনুমতি ছাড়া। এতদিন পর্যন্ত করেছে সরকারের অনুমতি নিয়ে। যে সরকার গুম করবেন সে সরকারের অনুমতি আপনি নিবেন, এটা কেমন কথা? আমাদের দুদকের মতো। আমাদের দুদককে প্রধানমন্ত্রীর অধীনে করা হয়েছে, অথচ দুদক যদি প্রধানমন্ত্রীর দুর্নীতি নিয়ে যদি কোনো রিপোর্ট করে পারবে? কারণ সে তো প্রধানমন্ত্রীর অধীনে। আপনি কারো অধীনে রাখবেন আবার তার এগেনস্টে রিপোর্ট করবে, এটা কি হয়? এই জন্য দুদক অধ্যাদেশে বলা হয়েছে যে এটাকে স্বাধীন করা হবে, প্রধানমন্ত্রীর অধীনে থাকবে না। অথচ ওনারা কি করলেন? এটাকেও বাতিল করে দিলেন, কারণ প্রধানমন্ত্রীর অধীনে থাকবে। এই মানবাধিকার কমিশনকে সেম গুম সরকারের অনুমতি ছাড়া, বলা আছে যে সরকারের অনুমতি ছাড়া এতদিন পর্যন্ত ব্যক্তিগতভাবে যদি গুম হয় সে গুমের তদন্ত হতো না। এবার আমাদের অধ্যাদেশে বলা হয়েছে না, মানবাধিকার কমিশন যদি কোনো ব্যক্তির অভিযোগ পায় তাহলে ওনারা নিজেরা তদন্ত করে কোর্টে একটা করবেন, এই পিটিশন দিবেন, পিটিশনের পরে মামলা রুজু হবে, পরবর্তীতে এটাকে করা হবে। কিন্তু এটাও ওনারা বাতিল করে দিলেন, কারণ ওনারা চান না সরকারের অনুমতি ছাড়া কেউ কি করুক, ঘুমের করুক। সুতরাং এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা মনে করি একসাথে 17-18 বছর আমাদের যে সরকার, বর্তমান সরকার নির্যাতিত হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী নিজেও নির্যাতিত হয়েছেন, দেশে ছিলেন না উনি। এবং কি আমরা দেখেছি এ পর্যন্ত যত অত্যাচার নির্যাতন সহ্য করেছে। তো সুতরাং আমরা মনে করি এই সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা 2/3 মেজরিটি নিয়ে সবচেয়ে বড় অ্যালার্মিং। এ পর্যন্ত বাংলাদেশে যত 2/3 মেজরিটি পেয়েছে যে সংসদ, এই সংসদটা এভাবেই চরম আকার ধারণ করেছে এবং কি তারা নিজের দলের জন্য ক্ষতি সবচেয়ে বেশি করেছে। আমরা 71 পরবর্তী দেখেছি 2/3 মেজরিটি পাওয়ার কারণে শেখ মুজিবুর রহমান কি করলেন? বাকশাল কায়েম করলেন। আমরা পরবর্তীতে 2001-এ দেখেছি 2/3 মেজরিটি পাওয়ার কারণে
পরবর্তীতে আমাদের যে বিএনপির নেতৃত্বে যে সরকার ছিল সেই সরকার বিচারপতির বয়স বাড়িয়েছেন। এই যে পরবর্তী 1/11 যেটা হয়েছে, কেন হয়েছে? 2/3 মেজরিটির কারণে, 2/3 মেজরিটির কারণে। এবং কি বর্তমানে আওয়ামী লীগ সরকার যে তিনটা ট্রাম করেছে 2/3 মেজরিটির কারণে। যে তত্ত্বাবধায়ক সরকার জন্য ওনারা আন্দোলন করেছেন, সে তত্ত্বাবধায়ক সরকারকে ওনারা বাতিল করে দিলেন। তো সুতরাং আমরা এই 2/3 মেজরিটি আমার জন্য বড় অ্যালার্মিং। তা আমি মনে করি আমাদের সকলের শুভবুদ্ধি উদয় হবে। সবার আগে বাংলাদেশ আমরা মনে করি, যেহেতু আমাদের সরকার বলেছে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ। তো সবার আগে বাংলাদেশের জন্য আমাদের গুম অধ্যাদেশ এবং মানবাধিকার অধ্যাদেশ যেটি হয়েছে সেটিকে আমরা পুনঃস্থাপন আবেদন করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।